সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজ রাজশাহী কলেজের অনলাইন ক্লাসের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর পরিসংখ্যান দ্বিতীয় পত্রের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের যে অধ্যায়টি আমরা শুরু করতে যাচ্ছি সে অধ্যায়ের নাম নমুনায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে অনলাইন বেশ কিছু ক্লাস তোমাদের হয়েছে, সে ক্লাসগুলো তোমরা ইতিমধ্যে করেছো। সেটাই ধারাবাহিকতায় আমরা আজকে অধ্যায় 7 থেকে শুরু করব এবং অধ্যায়টির নাম নমুনায়ন। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাস পরিচিতি দেওয়া আছে। উচ্চ মাধ্যমিক দ্বাদশ পরিসংখ্যান দ্বিতীয় পত্র, অধ্যায় নম্বর 7, অধ্যায়ের নাম নমুনায়ন। আজকে আমাদের যে আলোচ্য বিষয়সমূহ আছে, নমুনায়ন সম্পর্কিত বিভিন্ন পরিশব্দের পরিচিতি ও সংজ্ঞা প্রদান। অর্থাৎ আমরা নমুনায়ন অধ্যায়টা শুরু করব। এই নমুনায়ন অধ্যায়টা শুরু করার আগে আমাদের বেশ কিছু পারিভাষিক শব্দ আছে যা পরিসংখ্যানের সঙ্গে সম্পৃক্ত, এবং তোমরা ইতিপূর্বে পরিসংখ্যানে যা কিছু শিখেছো এই পারিভাষিক শব্দগুলো সবগুলি তার সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয়ত আমরা যে টপিকসটি আলোচনার চেষ্টা করব সেটা হচ্ছে সমগ্র। তৃতীয় আছে আমাদের আজকে নমুনা, দেন আমরা আলোচনা করব জরিপ, এবং তারপর আমরা আলোচনা করব সুমারি জরিপ ও নমুনা জরিপের তুলনামূলক আলোচনা, এবং সর্বশেষ আমরা আলোচনার চেষ্টা করব নমুনায়নের প্রকারভেদ। শিক্ষার্থীরা, আমরা আজকে যে আমাদের আলোচ্য বিষয়সূচিগুলো আছে এগুলোর সঙ্গে ইতিপূর্বে আমরা পরিসংখ্যানে যা কিছু পড়েছি, প্রথম বর্ষে পড়েছি, দ্বিতীয় বর্ষের 6টি ক্লাস আমরা পড়েছি, সবগুলোর সঙ্গে একে অন্যের সঙ্গে রিলেটেড। তো আমরা আমাদের মূল আলোচ্য বিষয় থেকে আমরা এখন আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তার আগে আমি তোমাদের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি নাজমুল হাসান, সহকারী অধ্যাপক, কলেজ রাজশাহী। তোমাদের সঙ্গে আমার বিভিন্ন সময়ে সাক্ষাৎ হয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে কখনো সাক্ষাৎ হয়নি। তো সে যাই হোক, আমরা মূল টপিকসে যাওয়ার আগে প্রথমে আমরা একটু পূর্বে যেতে চাই। আমরা যখন পরিসংখ্যান পড়া শুরু করেছিলাম তখন কিন্তু আমরা পরিসংখ্যানে একটা সংজ্ঞা শিখেছিলাম। আমরা সর্বজন বিদিত একটু সংজ্ঞা শুরু করেছিলাম। তো আমরা সেই সংজ্ঞাটা একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সংজ্ঞাটা ছিল, পরিসংখ্যান হলো কি কোনো ঘটনা বা বিষয়ের সহিত সম্পর্কিত অনুসন্ধান ক্ষেত্র। এখানে আমরা অনুসন্ধান ক্ষেত্র এই জিনিসটার ব্যাখ্যা আমরা পরবর্তীতে আসব। হতে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, এক কি আমাদের সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, 2 প্রক্রিয়াকরণ, 3 উপস্থাপন, 4 বিশ্লেষণ, এবং বিশ্লেষণের পর আমাদের আসবে প্রাপ্ত ফলাফলের ব্যাখ্যাকরণের মাধ্যমে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত করার বিজ্ঞান। এই সংজ্ঞাটা আমরা কিন্তু প্রথম বর্ষে সবাই শিখেছি, জেনেছি, বিভিন্নভাবে লিখেছি এবং ক্লাসে বারবার এটা আলোচিত হয়েছে। এই সংজ্ঞার জিনিসটা আমরা যদি দেখি, এটা একটা পদ্ধতিগত প্রক্রিয়াগত সংজ্ঞা যে আসলে পরিসংখ্যানে আমরা কি করি, আসলে আমরা পরিসংখ্যানে কি করি। তো এই পরিসংখ্যানের যে সংজ্ঞাটা আমরা আজকে দিলাম, এই সংজ্ঞাটাকে যদি আমরা একটু ধারাবাহিকভাবে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমাদের কি অবস্থা দাঁড়ায়। দেখো আমাদের একটু স্লাইডে কি আসে। এটাকে আমরা নাম দিচ্ছি পরিসংখ্যান কার্যাবলীর ধাপসমূহ। অর্থাৎ সংজ্ঞাটারই যে প্রসেস আছে, যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়াগুলোকে আমরা কয়েকটি ধাপে আমরা সাজিয়ে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম কি ছিল? তথ্য সংগ্রহ। প্রথম সংজ্ঞার মধ্যে প্রথম যে অংশটুকু ছিল সেটাই হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা সংজ্ঞার মধ্যে আমরা লিখেছিলাম সংখ্যাত্মক তথ্য সংগ্রহ। পরিসংখ্যান বলতে আমরা সংখ্যাত্মক তথ্য সংগ্রহকেই বুঝব। দ্বিতীয়ত ছিল তথ্য প্রক্রিয়াকরণ, তৃতীয়ত ছিল তথ্য উপস্থাপন, চতুর্থত ছিল তথ্য বিশ্লেষণ, পঞ্চম ছিল সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম ধাপ এবং পঞ্চম ধাপকে আমি 2টি কালার করে দিয়েছি। তার কারণ আছে, আমি একটু পরেই সেটা তোমাদেরকে ব্যাখ্যায় যাব। আমরা কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ যে 3টে ধাপ আছে
এই ধাপগুলোকে আমরা কিন্তু অলরেডি আমরা প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে কিছু ক্লাসে পড়ে এসেছি। তথ্য প্রক্রিয়াকরণ আমরা প্রথম বর্ষে পড়েছি, তথ্য উপস্থাপন এটাও আমরা প্রথম বর্ষে পড়েছি, এবং চতুর্থ ধাপ যে তথ্য বিশ্লেষণ আছে এটি কিন্তু আমরা দ্বিতীয় বর্ষে আমরা পড়েছি। এবং এই তথ্য বিশ্লেষণের মধ্যে অনেক আছে, যেমন তোমরা সহসংশ্লেষ পড়েছ, নির্ভরণ পড়েছ, এগুলো অনেকগুলান অধ্যায় আছে এর সঙ্গে সম্পৃক্ত। তো মোটামুটি আমরা যে 5টি ধাপ আমরা দিয়েছি, এই ধাপগুলোকে আমরা 2-3টি ভাগে কিন্তু আমরা ক্লাস্টার করতে পারি। কিরকম? এরকম যে তথ্য প্রক্রিয়াকরণগুলোকে আমরা তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য উপস্থাপন, তথ্য বিশ্লেষণ এই 3টি ধাপকে আমরা একসাথে করতে পারি। দেন আমরা আরেকটি যেটা খুব বড় অংশ দখল করে আছে সেটা হচ্ছে নমুনা জরিপ, অর্থাৎ তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহের ব্র্যাকেটে আমরা দিয়েছি নমুনার। অর্থাৎ আজকে যে আমরা অধ্যায়টা শুরু করেছি এই অধ্যায়টা তথ্য সংগ্রহের সঙ্গে সম্পৃক্ত। কারণ আমরা শুধু এতদিন আসলে পরিসংখ্যানের ধাপ তথ্য সংগ্রহ প্রথম, কিন্তু দেখো আমরা কিন্তু পরের দিকে পড়ছি। কারণ কি? কারণ এই তথ্য সংগ্রহের সঙ্গে নমুনায়ন জড়িত এবং এর সঙ্গে পরিসংখ্যানের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো ওতপ্রোতভাবে জড়িত। এই জন্যই আমরা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ শেষ করার পরে কিন্তু আমাদেরকে প্রথম ধাপে আসতে হয়েছে। অর্থাৎ তথ্য সংগ্রহ বলতে আমরা বুঝবো নমুনায়ন এবং জরিপ। প্রথমে নমুনায়ন, তারপর হচ্ছে জরিপ। অর্থাৎ পরিসংখ্যান কার্যাবলীর প্রথম এবং প্রাইম নিড হচ্ছে নমুনায়ন এবং তারপর হচ্ছে জরিপ, এবং শেষে আমাদের পঞ্চম ধাপ সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতেই পারছো আজকে আমাদের আলোচনার বিষয়টি কোথায় যাবে এবং কিভাবে আমরা শুরু করব। তাহলে এই যে পরিসংখ্যানের কার্যাবলী আছে সেখান থেকে তাহলে আমরা তথ্য সংগ্রহ করব। বাট তথ্য সংগ্রহ করে কোথা থেকে করব? সংগ্রহ কার নিকট থেকে তথ্য সংগ্রহ করব, কিভাবে তথ্য সংগ্রহ করব, এগুলো তো আমাদের প্রশ্ন। শুধু তথ্য সংগ্রহ বললেই হবে না। তথ্য সংগ্রহের তাহলে এই প্রশ্নগুলোকে আমাদের, এই যে বললাম কোথা থেকে তথ্য সংগ্রহ করব, কার নিকট থেকে তথ্য সংগ্রহ করব, কিভাবে তথ্য সংগ্রহ করব, এই 3টি প্রশ্নের উত্তর আমরা পাবো নমুনায়ন থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার যাচ্ছি নমুনায়ন সম্পর্কিত যে পারিভাষিক যে পরিশব্দগুলান আছে, অর্থাৎ নমুনায়নের মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে কিছু পারিভাষিক শব্দ আছে, কিছু পরিশব্দ আছে, এই জিনিসগুলোকে আমরা স্টাডি করার চেষ্টা করব। প্রথমেই আমরা বলবো সমগ্র বা তথ্য বিশ্ব কি জিনিস। আমরা সমগ্র কথাটা আমরা যখন পরিসংখ্যান পড়া শুরু করেছিলাম তখনই আমরা সমগ্র সম্পর্কে কিন্তু অনেকেই ধারণা পেয়েছি। তখনই আমরা কিন্তু সমগ্র সম্পর্কে এবং তথ্য বিশ্ব সম্পর্কে ধারণা পেয়েছি। বাট ধারণাটা কেমন ধারণাটা আমাদের ছিল এরকম যে আমরা কিছু পরীক্ষণ করব, সে পরীক্ষণ থেকে কিছু ফলাফল পাবো, সেই ফলাফলকেই আমরা বলছি সমগ্র বা তথ্য বিশ্ব। কিন্তু নমুনায়নের সাপেক্ষে আমরা সমগ্র বা তথ্য বিশ্বকে কিভাবে আমরা সমাধান করব, কিভাবে আমরা সংজ্ঞায়িত করব, সেই জিনিসটাই আমরা। তো সমগ্র বা তথ্য বিশ্বের ফর্মাল সংজ্ঞা দেওয়ার আগে শুধু আমরা বলে থাকি যে আমরা তথ্য সংগ্রহ, আমাদের প্রথম ধাপ, আমি বারবার বলছি যে তথ্য সংগ্রহ থেকে আমরা তথ্য সংগ্রহ করব। বাট তথ্য সংগ্রহটা কোথা থেকে করব? শুধু সিম্পল একটি উদাহরণ দেই। আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দৈনিক খরচের গড় পকেট মানি খরচ তার একটি হিসাব চাই। যেমন দেখো, আমি স্লাইডে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ধরা যাক রাজশাহী কলেজে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দৈনিক গড় পকেট খরচের হিসাব জানতে চাই। সেক্ষেত্রে রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সেটকে তথ্য বিশ্ব বা সমগ্র বলে। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করব, যার জন্য তথ্য সংগ্রহ করব, সেই তথ্যটা যেখান থেকে সংগৃহীত হবে, যে সেট থেকে সংগৃহীত হবে, যে সমাহার থেকে সংগৃহীত হবে, সেটাই হচ্ছে তথ্য বিশ্ব। আমার উদ্দেশ্য হচ্ছে রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দৈনিক গড় পকেট খরচের হিসাব
জানতে চাই, তাহলে আমি কার জন্য জানতে চাই? রাজশাহী কলেজকে কেন্দ্র করে জানতে চাই। আমি কিন্তু রাজশাহী শহরের মধ্যে অন্য যে সমস্ত কলেজ আছে তাদের সম্পর্কে জানতে চাচ্ছি না। আমি কিন্তু রাজশাহীর বাহিরের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাচ্ছি না। আমি কার সম্বন্ধে জানতে চাচ্ছি? আমি রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সম্পর্কে জানতে চাচ্ছি। সুতরাং উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সমস্ত শিক্ষার্থীদের যে সেট হবে, যে সমাহার হবে, সেটাকেই আমরা বলছি তথ্য বিশ্ব বা সমগ্রহ। আমরা যখন পরিসংখ্যানের প্রথম একটি সংজ্ঞা দিয়েছিলাম তখন আমি একটা ওয়ার্ড তোমাদের উল্লেখ করেছিলাম, অনুসন্ধান ক্ষেত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু স্মরণ করো যে সেখানে একটি লাল করে লেখা ছিল অনুসন্ধান ক্ষেত্র। আসলে অনুসন্ধান ক্ষেত্র, তস্য বিশ্ব, সমগ্র, এগুলো সবই একই শব্দ। তো এরকম আমার যদি একটা সমস্যা থাকে তাহলে তথ্যটা আমি যেখান থেকে সংগ্রহ করব সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তথ্য সমগ্রহ। তাহলে আমি যদি এটা তো একটা আমার অবজেক্টিভ ছিল, এটাতে আমার একটা, দেন আমরা যদি একটু ফর্মাল ডেফিনেশনে যাই, দেখা যাক আমাদের ফর্মাল ডেফিনেশনটা কি আসে। সুনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট, আমার উদ্দেশ্য নির্দিষ্ট হতে হবে, কোনো পর্যবেক্ষিত অর্থাৎ যা আমি করতে চাই বিষয়ের সাথে সম্পর্কিত, যার সঙ্গে সম্ভাব্য সকল এককের সমাহারকে তথ্য বিশ্ব বলে। আমরা যদি এখন যে উদাহরণটি দিয়েছি এই উদাহরণের সঙ্গে যদি আমরা একটু যদি ব্যাখ্যা করে, একটু যদি সম্মিলন করে আমরা দিতে চাই, তাহলে আমরা দেখি বলছি সুনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট, অবজেক্টিভ। আমার সুনির্দিষ্ট কি? সুনির্দিষ্ট রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী। সুনির্দিষ্ট আমাদের কি? রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী। কোনো পর্যবেক্ষিত বিষয়, কি বিষয় পর্যবেক্ষিত করব? শিক্ষার্থীদের দৈনিক গড় পকেট খরচ। শিক্ষার্থীদের দৈনিক গড় পকেট খরচ সম্পর্কিত সম্ভাব্য সকল এককের, অর্থাৎ রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সকলের সমন্বয়ে যে সেট হবে, যে সমাহার হবে, সেটাই তথ্য বিশ্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই জিনিসটি ভালোভাবে উপলব্ধি করতে পারবে বলে আমি আশা রাখছি। দেন এই সমগ্রকে সাধারণত আমরা সমগ্রকে বা সমগ্রকে আকারকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করে থাকি। পরবর্তীতে আমাদের যখন আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন ডেরিভেশনে যাব, ম্যাথমেটিক্যাল বিভিন্ন এক্সপ্রেশনে যাব, তখন কিন্তু আমাদের তাহলে সমগ্রকটা কি হচ্ছে? আমরা সাধারণত সমগ্রক বা সমগ্রকে আকারকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করে থাকি। এবং সঙ্গে সঙ্গে সমগ্রকের একককে ক্যাপিটাল ওয়াই এন, ক্যাপিটাল ওয়াই টু, ক্যাপিটাল ওয়াই এন অথবা ক্যাপিটাল এক্স এন, ক্যাপিটাল এক্স টু, এক্স এন আকারে আমরা প্রকাশ করতে পারি, অথবা জেড দিয়ে প্রকাশ করতে পারি। সাধারণত আমরা সাধারণত যে চলক, যখন আমরা, তোমরা সকলেই জানো যে চলককে আমরা যেভাবে প্রকাশ করে থাকি সেভাবেই আমরা সাধারণত সমগ্র বা তথ্য বিশ্বের এককগুলোকে প্রকাশ করে থাকি। শুধু আমাদের সাফিক্সের সহিত লেটারগুলো সবসময় আমাদের ক্যাপিটাল লেটার আমরা প্রকাশ করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন বলতে পারি যে সমগ্র বা তথ্য বিশ্ব কি, তাহলে যদি আমরা আজকে আসলে আমাদের যে আলোচ্য বিষয় আছে এখানে আসলে অধিকাংশই আমরা আলোচনা করব জ্ঞান এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলান। তাহলে এখান থেকে যদি আমরা একটু জ্ঞানমূলক কোশ্চেন তোমাদেরকে বলি যে সমগ্র কি জিনিস, সমগ্র কিভাবে ব্যবহার করা হয়, সমগ্র কিভাবে প্রকাশ করা হয়, সমগ্রকের আকার কিভাবে প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যাচ্ছি সমগ্রকের প্রকারভেদ। আমরা সমগ্রক সম্পর্কে উদাহরণ দিয়েছি, সমগ্রকের বিভিন্ন উদাহরণকে আমরা যদি স্টাডি করি, আমরা যদি পড়তে যাই, দেখা যায় অনেক ধরনের সমগ্রক আমরা পেয়ে যাব। এই মুহূর্তে যদি আমি বলি যে আমি রাজশাহী শহরে উৎপাদিত আমের পরিমাণ নির্ণয় করতে যাই, যে কোনো একটি বছরের উৎপাদিত আমের পরিমাণ আমি নির্ণয় করতে যাই, তাহলে আমার এই উৎপাদিত আমের পরিমাণ আমাকে নির্ণয় করতে হলে আমি কি সমগ্রকের কোনো আকার পাবো, সমগ্রকের কোনো তালিকা পাবো? তা কিন্তু পাবো না। যেমন আমরা পেয়েছিলাম উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা। এই রকম সমগ্রকের বিভিন্ন এক্সাম্পলগুলোকে আমাদের আশেপাশে যে সমস্ত সমগ্রকের এক্সাম্পল আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পারি সমগ্রক আসলে দুই ভাগে বিভক্ত। এক সসীম সমগ্রক, আরেকটিকে আমরা বলছি অসীম সমগ্রক। সসীম এবং অসীম, অসীম বলতে কিন্তু আমাদের কোনো শেষ নাই, কিন্তু আসলে নমুনায়নের ক্ষেত্রে অসীম বলতে আমাদের কখনো শেষ, সীমাবিহীন কথাটা আমরা কখনো নিব না, কারণ আমরা শুধু বিজয় অসীম মানে খুব বড় কিছু একটা,
যে সমগ্রকের উপাদানগুলো খুব বড় কিছু একটা, যেগুলো ফাইনাইট করা যায়, গণনা করা যাচ্ছে, কিন্তু আমি কিন্তু বলতে পারছি না যে হাউ মাছ, কতগুলান, এই ধরনের সমগ্রকে আমরা বলে থাকি অসীম সমগ্রক। এবং যে সমস্ত সমগ্রকের আমরা একটা নির্দিষ্ট তালিকা থাকবে, তাদেরকে কাউন্ট করা যাবে, তাদেরকে মেজার করা যাবে, এবং যেটা ভিজিবল, যার সংখ্যাটা আমাদের কাছে সবসময় ভিজিবল হবে, সেই ধরনের সমগ্রকে আমরা বলে থাকি সসীম সমগ্র। যেমন সসীম সমগ্র একটু আগে আমরা যে উদাহরণটা দিয়েছি, সেই উদাহরণটার মধ্যে ছিল সসীম সমগ্র, যেমন উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা, এটা একটা সসীম সমগ্র। রাজশাহী কলেজের অধ্যয়নরত সকল শিক্ষার্থীর, এটা একটা সসীম সমগ্র। কিন্তু যদি আমরা বলি যে একটা নির্দিষ্ট এরিয়ায় পিঁপড়ার সংখ্যা, তাহলে কেমন হবে? পিঁপড়া কাউন্ট করা যায়, কিন্তু আমরা শেষ করতে পারবো না। এই ধরনের সমগ্রকে বলে থাকি আমরা অসীম সমগ্র। বায়োলজিক্যাল যে সমস্ত জিনিস আছে, এগুলো বায়োলজিক্যাল যে সমস্ত উপাদান আছে, এই উপাদানগুলো সমস্তগুলা অসীম সমগ্রকের মধ্যে অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পারলাম সমগ্রক বা তথ্যবিশ্ব কি জিনিস, এবং সমগ্রক এবং তথ্যবিশ্বের প্রকারভেদ, এবং দুই প্রকার, একটাকে আমরা বলছি সসীম সমগ্রক, আরেকটাকে বলছি আমরা অসীম সমগ্রক। আমরা এখানে একটু স্মরণ রাখবো, অসীম বলতে কিন্তু কোনো ইনফাইনাইট কোনো জিনিস না, অসীম বলতে কাউন্টেবল, বাট কিন্তু সেটাকে একটা ভিজিবল করা যায় না, অর্থাৎ আমরা আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি না। কিন্তু সমগ্রক, সসীম সমগ্রক, আমরা যে সমগ্রকে আমাদের ভিজিবল করতে পারি, আয়ত্তের মধ্যে গণনা করতে পারি, আয়ত্তের মধ্যে সংখ্যাবাচক শব্দকে আমরা উপস্থাপন করতে পারি, সেটাকে আমরা বলতেছি সসীম সমগ্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক আমাদের পরবর্তী কাঠামো। আমি যখন তোমাদের সসীম এবং অসীম সমগ্রকের যখন উদাহরণ দিচ্ছিলাম, তখন কিন্তু একটি কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে তালিকা, সমগ্রকের তালিকা। তাহলে এই কথাটার মধ্যেই আসলে কাঠামোর সংজ্ঞাটা লুকায়িত আছে, সমগ্র বা কাঠামো। অর্থাৎ যখন কোনো সমগ্রকের তালিকা আমার কাছে থাকবে, সেটাকে বলা হয় কাঠামো। যখন কোনো সমগ্রকের আমার নির্দিষ্ট তালিকা থাকবে, সেটাকে আমরা বলছি কাঠামো। যেমন ফর্মাল যদি আমরা ডেফিনেশনের দিকে যাই, কেমন হবে দেখা যাক। কোন সমগ্রকের, অর্থাৎ কাঠামোটি সবসময় কি সমগ্রকের সঙ্গে সম্পৃক্ত। কোন সমগ্রকের সকল এককের বা উপাদানের পূর্ণ তালিকাকে কাঠামো বলে। একটি সমগ্রকের যখন পূর্ণাঙ্গ তালিকা আমার কাছে থাকবে কোনো পরীক্ষণের বিষয়ে, তখনই আমি সেটাকে বলবো হচ্ছে কাঠামো বা তালিকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, জিনিসটি খুবই ছোট, কিন্তু একটু বোঝার বিষয় আছে। তাহলে আমাদের দেখবা যে কাঠামো কি কোনো সমগ্রকের সকল উপাদানের পূর্ণ তালিকাকে আমরা বলছি কাঠামো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আরেকটি আমরা সংজ্ঞা নিয়ে এসেছি, সেটাকে আমরা পরামান বলছি। পরামান আসলে ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি, এই শব্দটা বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে। আমাদের অনলাইন ক্লাস যখন শুরু হয়েছে, তখন তোমরা ইতিমধ্যে সম্ভাবনা অধ্যায়টি পড়েছ। সম্ভাবনা অধ্যায়ের পরে সম্ভাবনা ঘনত্ব পড়েছ। এগুলো বিভিন্ন কিছু পড়ার পরে তোমরা কিছু সম্ভাবনা বিন্যাস পড়েছিলা। প্রথম বিন্যাস পড়েছিলা দ্বিপদী বিন্যাস, দ্বিতীয়ত তোমরা পড়েছিলা পেইশ বিন্যাস, এবং তোমরা তোমাদের সিলেবাসে দেখবা তিনটি বিন্যাস আছে, একটি দ্বিপদী বিন্যাস, একটি পেইশ বিন্যাস, আর একটি পরিমিত বিন্যাস। যখন আমরা দ্বিপদী বিন্যাস পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে, দ্বিপদী বিন্যাসের মধ্যে কিন্তু যখন আমরা দ্বিপদী বিন্যাসের ম্যাথমেটিক্যাল ফাংশনটা, গাণিতিক ফর্মটা, গাণিতিক কাঠামোটা যখন আমরা লিখেছিলাম, তখন সেখানে এন এক্স এর সঙ্গে আরও দুইটা সিম্বল ছিল, এন এবং পি। এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালো করে জানছো যে এর মধ্যে পরামান হচ্ছে এন এবং পি। আসলে আমরা অলরেডি পরামান পড়েছি, কিন্তু ফর্মাল ডেফিনেশন নমুনার সঙ্গে পরামানের একটি সম্পর্ক আছে, সেই জিনিসটাই আমরা একটু জানার চেষ্টা করব। পরামান আসলে কিছুই না। পরামান হচ্ছে একটা সমগ্রকের সঙ্গে সম্পর্কিত বৈশিষ্ট্য। সমগ্রকের পরিমাপযোগ্য যে কোনো বৈশিষ্ট্যই পরামান। খুব সহজ সরলভাবে, খুবই সহজ সরলভাবে যদি আমরা বলতে চাই, পরামান কি জিনিস? সমগ্রকের যে কোনো পরিমাপযোগ্য বৈশিষ্ট্যই হচ্ছে পরামান। এটা খুব সহজ। যদি আমরা ফর্মাল কোনো ডেফিনেশনে যেতে চাই,
তাহলে যদি আমরা এইভাবে আমরা লিখতে পারি, কোনো সমগ্রকের যে কোনো সামগ্রিক বৈশিষ্ট্য বোঝাবার জন্য ব্যবহৃত পরিসংখ্যানিক পরিমাপকে ওই সমগ্রকে পরামিতি বলে। অর্থাৎ সমগ্রকের যে কোনো বৈশিষ্ট্যকে যদি আমরা পরিমাপ করতে পারি সেটাকে আমরা বলছি সমগ্রকের পরামিতি বা পরামান। এটাকে আমরা পরামিতিও বলি, অনেকে পরামান বলে, যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে। তাহলে পরামানটা কি জিনিস? সমগ্রকের সঙ্গে সম্পৃক্ত পরিমাপযোগ্য বৈশিষ্ট্যকেই আমরা বলি পরামান বা পরামিতি। যেমন আমরা যদি থিওরিটিক্যাল তত্ত্বীয় বিন্যাসের ক্ষেত্রে যাই, দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম পরামান এনপি, এবং পেশো বিন্যাসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম এম। পেশো বিন্যাসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম এম। তাহলে আমরা সব সময়, এখন এটা গেল তত্ত্বীয় বিন্যাসের ক্ষেত্রে। যদি আমরা ব্যবহারিক ক্ষেত্রে আসি, তাহলে রাজশাহী কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের গড় মাসিক ব্যয়, রাজশাহী কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের গড় মাসিক ব্যয়। রাজশাহী কলেজের শিক্ষার্থীরা যদি একটি সমগ্রক হয়, তাদের মাসিক ব্যয়টাকে একটা বৈশিষ্ট্য, বার্ষিক ব্যয় তাদের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি আমি সমগ্র শিক্ষার্থীদের ভিত্তিতে আমি যদি পরিমাপ করতে পারি, তাহলে সেটি হবে একটি পরামান বা পরামিতি। অনুরূপভাবে আমরা এখান থেকে আরও কিছু বের করতে পারি, ভেদাঙ্ক বের করতে পারি, পরিমিত ব্যবধান করতে পারি। এখানে স্মরণ রাখো যে আসলে নমুনার মধ্যে আমরা যা কিছু আলোচনা করব সব কিছুই ইতিপূর্বে আমরা বিভিন্নভাবে পড়ে জেনে এসেছি, বাট জিনিসগুলোকে আমরা ব্যবহার করব। এখানে আসলে প্রয়োগ বিধি দেখব কিভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। শিক্ষার্থীরা, এখানে আমি বলছি যে ইহা সমগ্রক একটি বৈশিষ্ট্য, যেটা একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে পরামান আসলে সমগ্রকের একটি বৈশিষ্ট্য। এবং উদাহরণ হিসাবে আমরা দিতে পারি সমগ্র গড় মিউ, অর্থাৎ সমগ্র গড়। একটু আগে যে বৈশিষ্ট্য আমি উল্লেখ করলাম সমগ্রকে গড়, এটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করতে পারি। পরিমিত ব্যবধান সিগমা, যেটা তোমরা প্রথম বর্ষে পড়ে এসেছো। তারপর ভেদাঙ্ক সিগমা স্কয়ার, দ্বিপদী বিন্যাসের পরামান পি, পেশো বিন্যাসের পরামান এম, ইত্যাদি বিভিন্ন পরামিতির উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু খুব সহজেই আছি যে যা কিছু আলোচিত হচ্ছে তা কিন্তু পূর্বে আমরা সকলেই কম বেশি আলোচনা করে এসেছি। তাহলে দেখো, তাহলে পরামান কি জিনিস? সমগ্রকের যে কোনো বৈশিষ্ট্য যা পরিমাপযোগ্য, যদি সেটি পরিমাপযোগ্য না হয় তাহলে কিন্তু সেটা পরামান হিসাবে কিন্তু আমরা ট্রিট করতে পারবো না। যেমন কি সমগ্র গড়, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক ইত্যাদি সব কিছুই পরামান হিসেবে বিবেচিত হয়। এটা গাণিতিক ফর্ম যদি আমরা যাই, গাণিতিকভাবে যদি আমরা, যেমন কি গড় মিউ সমান সামেশন অফ এক্স আই সমান 1 আপ টু, সুপ্রিয় শিক্ষার্থীরা খুব দেখো এখানে কিন্তু আমরা ক্যাপিটাল এন ব্যবহার করেছি। আমরা এখানে ক্যাপিটাল এন ব্যবহার করেছি কারণ আমরা বারবার বলছি পরামান কার সঙ্গে সম্পৃক্ত? সমগ্রকের সঙ্গে সম্পৃক্ত। আর সমগ্রকের আকারকে আমরা যখন তথ্য বিশ্ব বা সমগ্রকের সংজ্ঞা আমরা যখন প্রদান করছিলাম, তখন কিন্তু আমরা দেখেছি সমগ্রকের আকারকে আমরা ক্যাপিটাল এন দ্বারা কিন্তু আমরা প্রকাশ করে থাকি। এবং তারপর আমরা আরেকটি জিনিস কিন্তু আমরা দেখেছি, সেটা কি সমগ্রকের উপাদানগুলোকে ক্যাপিটাল এক্স আই অথবা ক্যাপিটাল ওয়াই আই এগুলো বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। এজন্যই কিন্তু আমরা এখানে লিখেছি ক্যাপিটাল এক্স আই, অর্থাৎ সামেশন অফ আই সমান 1 আপ টু ক্যাপিটাল এন সামেশন এক্স আই ভাগ ক্যাপিটাল এন। এই যে আমরা গড় মিউ সমান আমরা সমগ্রকের ভিত্তিতে একটি গাণিতিক কাঠামো, আমি গাণিতিক এক্সপ্রেশন আমি উপস্থাপন করলাম, দিস ইজ পরামিতি, দিস ইজ পরামান, এই হচ্ছে পরামান। অনুরূপভাবে ভেদাঙ্ক, ভেদাঙ্ক শব্দটির সঙ্গে আমরা সবাই খুবই পরিচিত, কারণ আমরা যখনই পরিসংখ্যান শুরু করেছিলাম তখনই আমরা গড়, ভেদাঙ্ক, চলক এগুলো দিয়ে আসলে শুরু করেছিলাম। সেই ভেদাঙ্কর দেখো আমরা ভেদাঙ্কের ভেদাঙ্কের যে সূত্র সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি, কিন্তু আমরা শুধু কি লিখেছি এখানে ক্যাপিটাল এন এবং ক্যাপিটাল এক্স আই এবং ভাগ লিখেছি আমরা ক্যাপিটাল এন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরামান সম্পর্কে সকলেই বুঝতে পারলাম বলে আমি আশা রাখছি। দেখো পরামানের, তাহলে আমরা যদি একটু ছোট্ট একটা অনুধাবন কোশ্চেন আমি তোমাদেরকে এখানে থ্রো করতে চাই, তাহলে যে পরামান ব্যাখ্যা করো পরামান সমগ্রকের একটি
বৈশিষ্ট্য অথবা নয়, বৈশিষ্ট্য নয়। তাহলে তুমি কি বলবে? তোমার প্রথম কি উচিত হবে? যে প্রথমে পরমাণুর সংজ্ঞা দেওয়া এবং তারপরে কি পরমাণুর যে গাণিতিক যে ফর্ম আছে এইটা উল্লেখ করা। তুমি কনক্লুশন টানবে যে পরমাণু সমগ্রকের একটি বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি কেমন দেখো। লেফট হ্যান্ড সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অর্থাৎ 12 জন ইন্ডিভিজুয়াল আছে। 12 জন ইন্ডিভিজুয়াল আছে। আমি এই 12 জন ইন্ডিভিজুয়াল থেকে 4 জন ইন্ডিভিজুয়ালকে বাছাই করতে চাই। 4 জন ইন্ডিভিজুয়ালকে বাছাই করতে চাই। কিভাবে বাছাই করব? যেমন কি আছে এখানে আমাদের বাছাই হচ্ছে। আমি যদি কি করব, তোমাদের ক্লাসে যে কোনো একটা অনুষ্ঠানের জন্য 4 জন শিক্ষার্থীকে বাছাই করতে চাই। আমি 4 জন শিক্ষার্থীকে বাছাই করলাম। কিভাবে বাছাই করলাম এটা আমরা নমুনায়নে শিখব। এই যে বাছাই প্রক্রিয়া, অর্থাৎ পপুলেশন থেকে যে কোনো তার সদস্যদেরকে নিয়ে, পপুলেশন একক বা সমগ্র এককদেরকে নিয়ে নতুন যে সেটটি তৈরি হবে সেটাকে আমরা বলে থাকি নমুনা। অনুরূপভাবে এখানেও আরেকটি চিত্র দেখতেছি। এখানেও আমরা কিন্তু সমগ্রক এবং নমুনার কিন্তু কিছু চিত্র আমরা উল্লেখ করেছি। এখন নমুনার আমরা সমগ্রকে একটু ফর্মাল ডেফিনিশন দেওয়ার চেষ্টা করছি। তাহলে ইতিপূর্বে যে দুইটি চিত্র আমরা দেখলাম, এই চিত্রটাতে আসলে কি করেছি? সমগ্রক আছে আমাদের, সমগ্রক থেকে কিছু সমগ্রক একক নিয়ে আমি তাদেরকে আলাদা করে দিয়েছি। এই তো দুটি যে চিত্র ছিল, দুটি চিত্রে একই কাজ করেছি। এই যে সমগ্রক থেকে সমগ্রকের কিছু একককে নিয়ে আমরা নতুন তাদেরকে আলাদাভাবে আলাদা করলাম, আলাদা করে একটা নির্দিষ্ট কাজের জন্য তাদেরকে রেখে দিলাম। এই যে সমগ্রক থেকে নির্দিষ্ট কাজের জন্য কিছু একককে নিয়ে নতুন যে গ্রুপ তৈরি করা হয়, নতুন যে সেট তৈরি করা হয়, এটাকে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা বলছি নমুনা। তাহলে নমুনা সম্পর্কে আমরা বুঝতে পারছি শিক্ষার্থীরা যে নমুনা কি জিনিস। নমুনা হচ্ছে যে সমগ্রক থেকে কিছু একককে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে বাছাই করার ফলে নতুন যে সেটটি তৈরি হবে তাকেই আমরা বলছি নমুনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু ফর্মাল ডেফিনেশনে যাই। দেখো ফর্মাল ডেফিনেশনে কি আছে। কোনো সমগ্রকের, অর্থাৎ আমাদেরকে নমুনা বাছাই করতে হলে আমাকে সমগ্রক লাগবে। সমগ্রক ছাড়া নমুনা আমরা বাছাই করতে পারবো না। কোনো সমগ্রকের সকল উপাদান থেকে নমুনায়ন পদ্ধতির মাধ্যমে, তাহলে কিসের মাধ্যমে? নমুনায়ন পদ্ধতি। তাহলে এই নমুনায়ন পদ্ধতির মাধ্যমে এইটাই আমরা আসলে আজকে শিখতে যাচ্ছি এবং সেই শেখার মধ্যেই তার যে পারিভাষিক শব্দ আছে, তার যে পরিশব্দ আছে, সেগুলো আসলে আমরা শিখছি। তাহলে দেখো নমুনায়ন পদ্ধতির মাধ্যমে নির্বাচিত, অর্থাৎ বাছাই করব, নির্বাচন করব কিছু সংখ্যক, সবাই না কিন্তু কিছু সংখ্যক, কিছু সংখ্যক মানে কতগুলান, কিছু সংখ্যক উপাদান নিয়ে গঠিত প্রতিনিধিত্বকারী। তাহলে অবশ্যই এই কথাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিনিধিত্বকারী অংশকে সমগ্রকে, অর্থাৎ যখন আমরা কোনো সমগ্রক থেকে কিছু একককে আমরা নিয়ে বাছাই করব কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে, তবে তাদেরকে নমুনা বলে। কিন্তু নমুনাতে অবশ্যই প্রতিনিধিত্বকারী হতে হবে। আমাদের নমুনা সংগ্রহকারীর, যদি তুমি পরিসংখ্যানিক পদ্ধতিতে, এজন্যই আমরা বলছি যে নমুনায়ন পদ্ধতির মাধ্যমে, তুমি নমুনায়ন পদ্ধতি যদি অনুসরণ না করো তাহলে কিন্তু নমুনা প্রতিনিধিত্বকারী হতেও পারে, নাও পারে। আমরা যদি নমুনায়ন পদ্ধতি ব্যবহার না করি, অধিকাংশ ক্ষেত্রে নমুনা সমগ্রকের প্রতিনিধিত্বকারী হয় না। এবং সমগ্রকের প্রতিনিধিত্বকারী যদি না হয়, সেক্ষেত্রে আমরা যত প্রকল্প নেই না কেন, যত উদ্দেশ্য নেই না কেন, যত টাকা খরচ করি না কেন, আমাদেরকে সমস্ত কিছু আমাদেরকে বিফলে যেতে হবে। এই জন্যেই নমুনা সংগ্রহ করা, নমুনাকে বাছাই করা একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবং সবসময় মনে রাখতে হবে যে নমুনা অবশ্যই প্রতিনিধিত্বকারী হতে হবে। যদি প্রতিনিধিত্বকারী না হয়, যে কোনো প্রকল্প, যে কোনো পরিকল্পনা সব কিছুই ভেস্তে যাবে। যেমন কি হয়,
তুমি একটি সমাজসেবামূলক কাজ করতে যাচ্ছ একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য, উক্ত জনগোষ্ঠীতে যদি তুমি একটি পাইলট প্রকল্প নিলা, যে আমি প্রথমেই জানতে চাই যে আসলে এই জনগোষ্ঠীর অবস্থা কি, কতজন আসলে সাহায্য পাওয়ার যোগ্যতা রাখে, এমনভাবে আমাকে অনুসন্ধান করতে হবে, যাদের সঙ্গে আমি কথা বলবো, যাদের কাছে তথ্য নিব, আমি তারা অবশ্যই যদি প্রতিনিধিত্বকারী হবে। যদি তারা যদি সেই সমাজের প্রতিনিধিত্বকারী না হয়, যদি সেই সমাজের যদি রিপ্রেজেন্টেশন তারা যদি না করতে পারে, তাহলে কিন্তু নমুনা দিয়ে আমি যা কিছু করি না কেন সকল কিছুই আমাদের বিফলে পর্যবেসিত হবে। এই জন্য এখানে যত কিছু উন্নয়ন প্রকল্প যা কিছু আছে না কেন সমস্ত কিছুতে আমাদের নমুনা নির্বাচন করতে হবে প্রতিনিধিত্বকারী এবং পরিসংখ্যানিক পদ্ধতিতে। এখানেই পরিসংখ্যানের বড়ত্ব, এখানেই পরিসংখ্যানের ইফেক্টিভনেস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটি শব্দ আমরা কথা বলবো, নমুনা একক। নমুনা একক কিছুই না, আমরা নমুনা কি জিনিস আমরা কিন্তু জানতে পারলাম, তাই না? আমরা নমুনা কি জিনিস, যে সমগ্র থেকে আমরা কিছু সংখ্যক উপাদানকে আলাদা করে নির্দিষ্ট উদ্দেশ্যে আলাদা করে যে সেট তৈরি করতেছে সেটাকে আমরা বলতেছি নমুনা। এখন নমুনা একক কি? নমুনা একক হচ্ছে নমুনার মধ্যে যে সমস্ত ইন্ডিভিজুয়াল অবস্থান করতেছে তারাই হচ্ছে নমুনা। আমি একটি নির্দিষ্ট শ্রেণীতে 100 জন শিক্ষার্থী উপস্থিত, উক্ত শিক্ষার্থীর ভিতর থেকে 10 জন শিক্ষার্থীকে আমি একটা নির্দিষ্ট কাজের জন্য বাছাই করতে চাই। এই যে 10 জন শিক্ষার্থীকে আমি এই ক্লাস থেকে যে বাছাই করলাম, এই 10 জন শিক্ষার্থী, প্রতিজন শিক্ষার্থী এক একটি নমুনা একক। বুঝতে পারলাম শিক্ষার্থীরা? তাহলে নমুনা একক কি জিনিস? আমরা নমুনা নির্বাচন করার পরে সেই নমুনার মধ্যে যে সমস্ত একক অবস্থান করে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে নমুনা একক। আমরা একটু ফর্মাল ভাবে দেখি, কথা বলে যাই। কি আছে? সমগ্রক হতে নমুনায়নের মাধ্যমে নমুনায় অন্তর্ভুক্ত, একটু আগে যেটা বললাম, প্রতিটি উপাদানকে নমুনা একক বলে। অর্থাৎ সমগ্রক থেকে নমুনা বাছাই করার ফলে নতুন যে নমুনাটা তৈরি হলো, নমুনার মধ্যে যে সমস্ত উপাদান অবস্থান করে এই উপাদানগুলোকে আমরা আসলে বলে থাকি হচ্ছে নমুনা একক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই নমুনা একককে বা নমুনা আকারকে আমরা সাধারণত স্মল এন দ্বারা প্রকাশ করে থাকি। সমগ্রক একক বা সমগ্রকে আকারকে যেমন আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করে থাকি, নমুনা একককে আমরা ইংরেজি স্মল এন দ্বারা প্রকাশ করে থাকি। দেখো আমরা যেমন এখানে দিয়েছি, যেমন স্মল এক্সএন, স্মল এক্স টু আপ টু স্মল এক্সন, অথবা স্মল ওয়াই ওয়ান, স্মল ওয়াই টু আপ টু স্মল ওয়াই এন। অর্থাৎ আমরা যেমন সমগ্রকের উপাদানগুলোকে ক্যাপিটাল এক্স ওয়ান, ক্যাপিটাল এক্স টু এবং ক্যাপিটাল এক্স এন, অথবা ক্যাপিটাল ওয়াই ওয়ান, ক্যাপিটাল ওয়াই টু এবং ক্যাপিটাল ওয়াই এন দ্বারা প্রকাশ করেছিলাম, অনুরূপভাবে নমুনা একককেও আমরা শুধু ক্যাপিটালের জায়গায় শুধু স্মল এক্স এবং স্মল এন দ্বারা আমরা প্রকাশ করব। অর্থাৎ এই যে এক্স ওয়ান এক্স টু, এক্স ওয়ান এক্স টু আসলে কি? এক্স ওয়ান এক্স টু, এই যে তোমাদের একটু আগে আমি একটু উদাহরণ দিলাম যে তোমাদের শ্রেণীকক্ষে 100 জন শিক্ষার্থী আছে, এই 100 জন শিক্ষার্থীর ভিতর থেকে আমি 10 জন শিক্ষার্থীকে বাছাই করলাম। এই 10 জন শিক্ষার্থীর একজনের নাম হবে এক্স ওয়ান, আর একজনের নাম হবে এক্স টু, আর একজনের নাম হবে এক্স থ্রি এবং আরেকজনের নাম হবে x10। একটু আগে আমি বললাম যে কি, আমরা একটি শ্রেণীকক্ষে কতজন স্টুডেন্ট আছে? 100 জন। একটি শ্রেণীকক্ষে কতজন স্টুডেন্ট আছে? 100 জন। এই 100 জন শিক্ষার্থীর ভিতর থেকে যে কোনো উদ্দেশ্যে যে কোনো কাজের জন্য আমরা 10 জন শিক্ষার্থীকে বাছাই করতে চাই। এখন নমুনায়নের মাধ্যমে আমি 10 জন শিক্ষার্থীকে বাছাই করলাম, নমুনার মাধ্যমে কি 10 জন শিক্ষার্থীকে বাছাই করলাম। সেই 10 জন শিক্ষার্থীর প্রথম জন হতে পারে x1, দ্বিতীয় জন হতে পারে x2, তৃতীয় জন হতে পারে x3, চতুর্থ জন x4, এইভাবে সর্বশেষ যে হবে x10। এভাবেই আমরা সাধারণত সমগ্রক থেকে নমুনাগুলোকে সাধারণত আমরা নির্বাচন করি এবং তাদেরকে গাণিতিকভাবে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লাইডে এই জিনিসটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে কি আছে, যে যেমন x1 x2 স্লাইডের মধ্যে আমরা দিয়ে দিয়েছি কি x1 x2 আপ টু xn, অথবা আমরা দিয়েছি y1 y2 অথবা দিয়েছি আমরা yn। অর্থাৎ এখানে সুপ্রিয় শিক্ষা দেখতে পাচ্ছ এটা কিন্তু অবশ্যই স্মল এক্স, এটাকে অবশ্যই স্মল এক্স এবং অবশ্যই স্মল ওয়াই, এবং এটা কিন্তু অবশ্যই স্মল এন। এইখানে স্মল এনটাকে আমরা বলে থাকি
নমুনা আকার, এই স্মল এনটাকে আমরা বলছি নমুনা আকার, এবং x1টাকে আমরা বলতেছি হচ্ছে নমুনা একক, x2কে আমরা বলতেছি হচ্ছে নমুনা একক। এভাবেই আমরা নমুনা আকার এবং নমুনা এককগুলোকে কিন্তু আমরা ডিফাইন করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পরবর্তী আরেকটি টপিকসে যাচ্ছি। নমুনা আকার। একটু আগে অলরেডি আমি নমুনা আকার তোমাদের সামনে উপস্থাপন করেছি যে নমুনা আকার কি জিনিস। শুধু ফর্মাল ডেফিনেশনে আমরা যাচ্ছি যে কোনো নমুনায় অন্তর্ভুক্ত নমুনা এককের মোট সংখ্যাকে নমুনা আকার বলে। নমুনা আকারকে ইংরেজি এন দ্বারা প্রকাশ করা হয়। একটু আগে আমরা বলেছি যে এখানে যে কি আমাদের এখানে এই যে স্মল এন আছে, এটাই হচ্ছে নমুনা আকার, এবং এই যে x1 x2 x3 x4 বা xn এগুলোকে আমরা বলছি আসলে নমুনা একক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই নমুনা এককের প্রকারভেদ রয়েছে। আমরা যখন পরিসংখ্যানে বিভিন্ন সমগ্রকের যেমন বিভিন্ন আকার রয়েছে, তেমনি নমুনা আকারও বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি আমরা নমুনা আকারকে দুই ভাগে বিভক্ত করেছি। একটির নাম হচ্ছে ক্ষুদ্র নমুনা, আর একটিকে আমরা বলছি বৃহৎ নমুনা। সাধারণত ক্ষুদ্র নমুনা সে যদি নমুনা আকার 30 অথবা 30-এর কম হয় তাকে আমরা সাধারণত ক্ষুদ্র নমুনা বলে থাকি, এবং সাধারণত বৃহৎ নমুনা আমরা তাকেই বলে থাকি যদি নমুনার আকার 30 অথবা 30-এর বেশি হয়, এটাকে আমরা সাধারণত বৃহৎ নমুনা বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ক্ষুদ্র নমুনা এবং বৃহৎ নমুনার আমি একটি নিউমেরিক্যাল ফিগার তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমাদের অবগতির জন্য এখানে আমরা স্মরণ রাখবো যে এই মুহূর্তের জন্য আমরা এটা জেনে রাখবো, কিন্তু এটার কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি জিনিস? এই যে আমরা এন এর মান 30 অথবা 3-এর নিচে এবং এন এর মান 30 অথবা 30-এর উপরে বলে ক্ষুদ্র নমুনা এবং বৃহৎ নমুনাকে আমরা দুটা ভাগে ভাগ করেছি। অ্যাকচুয়ালি দিস ডিপেন্ডস অন, এই যে নমুনা একর নির্ভর করে সমগ্রকের আকারের উপরে। সমগ্রকের আকার কেমন সেইটার উপর নির্ভর করবে নমুনা আকারটা আমার কেমন হওয়া উচিত। যেমন ক্ষুদ্র নমুনা আছে 30, এটার আবার বৃহৎ নমুনা আছে কাজী। তবে আমাদের একাডেমিক অ্যাটমসফিয়ারে, থিওরিটিক্যাল অ্যাটমসফিয়ারে, প্র্যাকটিক্যাল অ্যাটমসফিয়ারে, অর্থাৎ আমরা যে সমস্ত ডেটা নিয়ে কাজ করে থাকি সেগুলোতে সাধারণত আমরা এই প্রিন্সিপালটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি যে ক্ষুদ্র নমুনা এবং বৃহৎ নমুনা। যদি নমুনা আকার এন এর মান 30 অথবা 30-এর ছোট হয় তখন সেটাকে আমরা বলে থাকি ক্ষুদ্র নমুনা, এবং যদি নমুনা আকার 30 অথবা 30-এর বেশি হয় তখন সেটাকে আমরা বলছি বৃহৎ নমুনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নমুনা আকার সম্পর্কে জানতে পারলাম, নমুনা কি জিনিস সেটাকে আমরা জানতে পারলাম। এইবার আমরা আলোচনা করব নমুনাজ মান কি জিনিস। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা যখন প্রথমের দিকে তথ্য সমগ্রক এবং সমগ্রকে পড়ার পরই কিন্তু আমরা পরামান সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং বারবার বলছিলাম যে পরামান হচ্ছে সমগ্রকের কোনো পরিমাপযোগ্য বৈশিষ্ট্য, সমগ্রকের কোনো ফাংশন, তাকেই আমরা বলতেছি পরামান বা পরামিতি। একই কনসেপ্ট, একই থিম, আমরা নমুনাজ মানের ক্ষেত্রেও একই ধরনের কনসেপ্ট নিয়ে আমরা শিখতে চাইব যে নমুনার সঙ্গে সম্পৃক্ত যে কোনো ফাংশনকেই বলা হচ্ছে নমুনাজ মান। নমুনার সঙ্গে সম্পৃক্ত যে কোনো ফাংশনকে বলে হচ্ছে নমুনাজ মান। এখানে ফাংশন অর্থাৎ বৈশিষ্ট্য, যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্পৃক্ত বৈশিষ্ট্যকে আমরা বলে থাকি নমুনাজ মান। আমরা একটু ফর্মাল ডেফিনেশনে যাই। দেখো, নমুনায় অন্তর্ভুক্ত নমুনা একক হতে, অর্থাৎ নমুনা যখন আমরা একটা সমগ্রক থেকে যখন আমরা নমুনা বাছাই করি তখন সেখানে কিছু নমুনা একক সেট তৈরি হয়ে যায়। সেটাই বলছে নমুনায় অন্তর্ভুক্ত দেখো যে বলা আছে কি যে নমুনায় অন্তর্ভুক্ত নমুনা একক হতে। নমুনায় অন্তর্ভুক্ত আমরা বুঝতে পারলাম কি জিনিস, যে যখন আমরা সমগ্রক থেকে নমুনা বাছাই করি তখনই সেটাকে বলা হয় নমুনার অন্তর্ভুক্ত। নমুনা একক হতে অর্থাৎ নমুনার মধ্যে যে সমস্ত উপাদান থাকে সেগুলোকে বলে নমুনা একক। এই একক হতে যা কিছু পরিমাপ করা হবে তাকে বলা হচ্ছে নমুনাজ মান। যেমন কি আমি যদি এখন তোমাদের 100 জন শিক্ষার্থীর ভিতর থেকে 10 জন শিক্ষার্থীকে বাছাই করি এবং উক্ত 10 জন শিক্ষার্থীর নিকট থেকে তাদের দৈনিক
পড়াশোনার সময়টা আমি যদি জেনে নিই, এই যে দৈনিক পড়াশোনার সময়টা আমি যে কী পরিমাণ দৈনিক কত ঘন্টা লেখাপড়া করে, এই যে পড়াশোনার সময়টা আমি জেনে নিলাম, এটাকে আমরা বলি হচ্ছে তথ্য। এবং এই তথ্যগুলোকে আমরা যদি ব্যবহার করে যে আউটপুটটা আমরা পাবো সেটাকেই বলা হচ্ছে নমুনাজ মান। সে কথাটাই বলছে যে নমুনায় অন্তর্ভুক্ত নমুনা একক হতে আমরা সাধারণত যখন আমরা প্রথম বর্ষে পড়েছি তখন আমরা গড় বের করেছি, ভেদাঙ্ক বের করেছি, তারপরে সহসংশ্লাংশ বের করেছি। এই যে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বের করেছি, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা নমুনাজ মান। যদি এটা কি হয়, যদি সমগ্রকের ভিত্তিতে যদি নির্ণীত হয় তখন তাকে আমরা বলে থাকি পরামান, এবং যদি নমুনা একক হতে যদি এটা নির্ণীত হয় তখন আমরা এটাকে বলে থাকি নমুনাজ মান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে কি পরামিতি সমগ্রকের সঙ্গে বৈশিষ্ট্য, পরামান সমগ্রকের একটি বৈশিষ্ট্য, বাট নমুনাজ মান নমুনার একটি বৈশিষ্ট্য, এবং নমুনাজ মানটা পরিমাপ করা হয় নমুনা থেকে। দেখো আমরা বলছি যে নমুনার একটি বৈশিষ্ট্য। উদাহরণ হিসাবে যদি আমরা দেই, যেমন নমুনা গড় স্মল এক্স বার, পরিমিত ব্যবধান এস, ভেদাঙ্ক এস স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এগুলো সমস্ত আমি কিন্তু এর আগে আমরা যেটা আলোচনা করেছিলাম দিয়েছিলাম কি, এখানে দিয়েছিলাম মিউ, এখানে দিয়েছিলাম সিগমা, এখানে দিয়েছিলাম সিগমা স্কোয়ার, কিন্তু আমি এইবার দিয়েছি এখানে দিয়েছি স্মল এক্স বার, এখানে দিয়েছি স্মল এস, এবং এখানে দিয়েছি স্মল এস স্কোয়ার। অর্থাৎ এখানে যে সমস্ত গাণিতিক এক্সপ্রেশনগুলো আছে, গাণিতিক উপস্থাপনাটা আছে, এগুলো সব কিছুই নমুনা ভিত্তিক। অর্থাৎ নমুনার নিকট থেকে এই সমস্ত ফাংশনাল ফর্মগুলোর আউটপুটগুলো আমরা নির্ণয় করে থাকি। তাহলে নমুনাজ মান কি? নমুনাজ মান নমুনায় অন্তর্ভুক্ত নমুনা একক হতে যা কিছু পরিমাপ করা হয় সেটাকে আমরা বলি নমুনাজ মান। তাহলে আমরা এই যে উদাহরণ আছে স্মল এক্স বার, পরিমিত ব্যবধান এস, ভেদাঙ্ক এস স্কোয়ার, এগুলো গাণিতিক উপস্থাপনাগুলো আমরা একটু দেখে নিই। নমুনা এক্স বার কি আছে? সামেশন অফ আই সমান আপ টু স্মল এন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব লক্ষ্য করো যে আমরা কিন্তু এখানে স্মল এন দিয়েছি, এর আগে কিন্তু এটা ছিল ক্যাপিটাল এন। যখন আমরা পরমাণ ব্যবহার করতেছিলাম তখন কিন্তু আমরা এখানে দিয়েছিলাম ক্যাপিটাল এন, এবং তারপর দিয়েছি কি স্মল এক্স। যখন আমরা এখানে তখন পরমাণের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপিটাল এক্স দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আমরা ব্যবহার করছি স্মল এক্স আই। অনুরূপভাবে আমরা কিন্তু এই জায়গায় দিয়েছিলাম ক্যাপিটাল এন, কিন্তু আমরা দিয়েছি এখানে স্মল এন। অর্থাৎ এই যে আমরা বলছি যে পরমাণ সমগ্রকের বৈশিষ্ট্য এবং নমুনাজ মান নমুনার বৈশিষ্ট্য, এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি। এবং এখান থেকে আমরা যদি তোমাদেরকে বলি যে ব্যাখ্যা করো নমুনাজ মান নমুনার একটি বৈশিষ্ট্য, অথবা হতে পারে কি নমুনাজ মান এবং পরমাণের মধ্যে পার্থক্য। এই জিনিসগুলো একটু, এই অনুধাবন কোশ্চেনগুলো একটু তোমরা যখন বক্তব্য শুনছো এই জিনিসগুলো একটু তোমরা লক্ষ্য রাখবে। দেন আছে কি আমাদের নমুনা ভেদাঙ্ক এস স্কোয়ার। যেমন একটু আগে আমরা বলেছি যখন আমরা শুধু সমগ্র ভেদাঙ্ক আমরা কিন্তু লিখেছিলাম তখন কিন্তু আমরা ক্যাপিটাল এক্স আই মাইনাস ক্যাপিটাল এক্স বার হোল স্কোয়ার আমরা লিখেছিলাম, এবং এই জায়গায় আমরা লিখেছিলাম যে ক্যাপিটাল এন, এবং এই জায়গায় লিখেছিলাম সিগমা স্কোয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে কি আরেকবার আমি বলছি যে পরমাণটি কার সঙ্গে সম্পর্কিত? সমগ্রকের সঙ্গে সম্পর্কিত, সমগ্রকের বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত। আর নমুনাজ মানটা কার সঙ্গে সম্পর্কিত? নমুনার সঙ্গে সম্পর্কিত, যেখানে শুধু নমুনা একক থেকে তথ্য সংগ্রহ করার মাধ্যমে যে আউটপুটটা আমরা পাবো সেটিকে আমরা বলতেছি নমুনাজ মান, এবং সমগ্রকের একক থেকে তথ্য সংগ্রহ করার মাধ্যমে যে আউটপুটটা আমরা পাবো সেটাকে বলতেছি পরামান। যদিও আমরা পরামান নমুনাজ মান আমরা পড়ছি, এবং এখানে আমি একটু স্মরণ করে দিই, কিন্তু আমরা কিন্তু সবসময় আমরা কিন্তু পরামান কখনো নির্ণয় করি না, আমরা নমুনাজ মান নির্ণয় করি। এই নমুনাজ মানের মাধ্যমেই কিন্তু আমরা পরামান সম্পর্কে কথা বলে থাকি। এটির জন্যই কিন্তু আসলে নমুনায়নের যে উদ্দেশ্য, আমরা কিন্তু এই জায়গায় এই পরামান এবং নমুনাজ মান এই দুটি ভালো করে জিনিস বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে নমুনায়নের আসলে উদ্দেশ্যটা কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেন এখন আমাদের আজকে যে মূল অধ্যায়ের নাম ছিল নমুনায়ন, তাই না? তাহলে এই যে আমরা ইতিপূর্বে যে সমস্ত পারিভাষিক শব্দগুলা যে আমরা পড়লাম, এই পারিভাষিক সমস্ত শব্দগুলার ভিত্তিতে আমরা এবার নমুনায়নের সংজ্ঞা দেব।
একটু সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু বাংলায় নমুনায়নটাকে যদি সন্ধি করি তাহলে কেমন হয় দেখো তো। আমরা এটাকে কি বলে? নমুনা যোগ আনয়ন। অর্থাৎ নমুনা, আনয়ন মানে কি? সংগ্রহ করা। অর্থাৎ নমুনা সংগ্রহ করা, ঠিক আছে? যে আমরা যেটা বললাম যে নমুনা যোগ আনয়ন অর্থাৎ নমুনা সংগ্রহ। তাহলে আমরা এখন ইতিপূর্বে যা কিছু আমরা বললাম এটার ভিত্তিতে আমরা এখন নমুনায়নের একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দেই যে কোনো তথ্য বিশ্ব বা সমগ্রক হতে নমুনা নির্বাচনের পদ্ধতিকে নমুনায়ন বলে। এতক্ষণ যা কিছু পড়লাম দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কিন্তু এখানে দেখো নমুনায়নের মধ্যে ওয়ার্ডগুলো কিন্তু আছে যে কি আছে? তথ্য বিশ্ব আমরা কিন্তু পড়েছি বা সমগ্রক পড়েছি, আমরা নমুনা পড়েছি, পদ্ধতি নির্বাচনের পদ্ধতিকে নমুনায়ন বলে। কথাটা কিন্তু খুবই ছোট কিন্তু এর মধ্যে অনেক বৃহৎ বিষয় জড়িত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এক কথায় নমুনায়ন কি? আমরা যা কিছু করলাম যে তথ্য বিশ্ব বা সমগ্রক থেকে নমুনা নির্বাচনের পদ্ধতিকে আমরা সাধারণত বলে থাকি নমুনায়ন। তাহলে দেখো আজকে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হলো আমি একটু সিনপসিস যাই। এখন পর্যন্ত যা কিছু আলোচনা হলো আমি একটু সিনপসিস যাই। যেমন আমরা প্রথমে আলোচনা করেছিলাম তথ্য বিশ্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা তথ্য বিশ্ব আলোচনা করেছিলাম। তারপর আমরা তথ্য বিশ্বের প্রকারভেদ আলোচনা করতে গিয়ে আমরা সসীম তথ্য বিশ্ব সম্পর্কে কথা বলেছিলাম। তারপরে আমাদের কি ছিল? তা আমরা অসীম তথ্য বিশ্ব সম্পর্কে আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন এগুলোর সংজ্ঞা পড়বা, এগুলোর জ্ঞানমূলক কোশ্চেনটা পড়বা, এগুলোর অনুধাবনমূলক কোশ্চেনগুলো পড়বা, এগুলো সবসময় কি উদাহরণগুলো তোমরা খুব সুন্দর করে জোর দিয়ে উদাহরণগুলো পড়বা। তোমাদের বইয়ের মধ্যে দেখবা অনেক ধরনের উদাহরণ আলোচনা করা আছে, উদাহরণগুলো এক নজর দেখবা, এতে তোমাদের পরিধি বৃদ্ধি পাবে। তারপর আলোচনা করেছি নমুনা কি জিনিস, তারপর নমুনার আকার কি জিনিস আমরা আলোচনা করেছি, তারপর আলোচনা করেছি ক্ষুদ্র নমুনা কি জিনিস, তারপর আলোচনা করেছি বৃহৎ নমুনা কি জিনিস। হ্যাঁ, যখন আমরা নমুনা আলোচনা করতে গিয়েছিলাম, নমুনা আলোচনায় নমুনার প্রকারভেদে গিয়েছিলাম, ক্ষুদ্র নমুনা, বৃহৎ নমুনা। আমরা কি বলেছিলাম? ক্ষুদ্র নমুনা আকার যদি n এর মান 30 অথবা তার চেয়ে কম হয় তখন সেটাকে আমরা বলেছিলাম ক্ষুদ্র নমুনা, এবং যদি আমরা বলি n এর মান 30 অথবা 30-এর বেশি হয় সেটাকে আমরা বলেছিলাম বৃহৎ নমুনা। তবে এখানে আমরা একটু স্মরণ রাখি, আমরা এখানে ক্ষুদ্র নমুনা এবং বৃহৎ নমুনার যে সংজ্ঞাটা আমরা দিয়েছি এটা আসলে আমাদের একাডেমিক অ্যাটমসফিয়ারে, প্র্যাকটিক্যাল অ্যাটমসফিয়ারে আমরা এটা ব্যবহার করে থাকি। তবে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ক্ষুদ্র নমুনা এবং বৃহৎ নমুনার সংখ্যাটা নির্ণয়ের জন্য আমাদেরকে পপুলেশনকে স্টাডি করতে হয় যে হাউ মাচ বিগ দ্য পপুলেশন আকার কত। পপুলেশন আকার যত বড় হবে নমুনা আকারও তত বড় হবে। তারপর আলোচনা করেছিলাম নমুনা একক কি জিনিস। সকলেই স্মরণ করতে পারছো আশা করছি। নমুনা একক কি জিনিস? যে নমুনার মধ্যে অন্তর্ভুক্ত প্রতিটি উপাদানকে বলে নমুনা একক। যার নিকট থেকে, যে ইন্ডিভিজুয়াল থেকে, যে অবজেক্ট থেকে তথ্য সংগ্রহ করা হবে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে নমুনা একক। তারপরে সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম নমুনায়ন, বাট মাঝখানে আরো কিছু আমরা আলোচনা করেছিলাম পরামিতি বা পরামান। হ্যাঁ, তাহলে পরামিতি বা পরামান তাহলে আমাদের কি জিনিস? পরামিতি কি জিনিস বা পরামান কা জিনিস? সমগ্রকের একটি বৈশিষ্ট্য। সে বৈশিষ্ট্য কি? সমগ্রক থেকে পরিমাপযোগ্য যে কোনো বৈশিষ্ট্যকে আমরা বলে থাকি পরামান বা পরামিতি। দেন আমরা আলোচনা করেছিলাম নমুনাজ মান। নমুনাজ মান কি জিনিস? যে নমুনার সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত উপাদান থেকে আমরা নমুনার আউটপুট পেয়ে থাকি, নমুনা সংগ্রহ করে থাকি, তথ্য সংগ্রহ করে থাকি, তাদেরকে বলা হয় নমুনাজ মান। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এবার আরেকটি সর্বশেষ টপিক তোমাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে জরিপ। আমরা এই কথাটা অহরহ কিন্তু শুনে থাকি যে জরিপ জরিপ জরিপ, বিভিন্ন জরিপ হয় আমাদের অনেক ধরনের। এই কথাটা কিন্তু আমাদের সবসময় আমরা শুনে থাকি। সে জরিপ সম্পর্কে আর জরিপ আসলে কিছু নেই, একটা প্রক্রিয়া। যখন আমরা নমুনায়ন করে ফেলবো, নমুনা বাছাই করব, তখন নমুনা একক থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াটাই হচ্ছে একটা জরিপ। যদিও নমুনায়নের টোটাল প্রক্রিয়াকে অনেকে জরিপ বলতে পারে, বলতে পারে, অসুবিধা নেই, এটা তো আমরাও বলতে পারি যে জরিপ। তবে নমুনায়নটা হচ্ছে একাডেমিক ভাষা, ঠিক আছে? জরিপটা হচ্ছে ব্যবহারিক ভাষা। এটা আসলে সমাজবিজ্ঞানের, সোশ্যাল সায়েন্সের ভাষা জরিপ। তবে আমরা নমুনায়ন পরিসংখ্যানের দৃষ্টিতে নমুনায়নটাকে আমরা বেশি প্রিফার করি, কারণ নমুনায়নের মধ্যে যে গাণিতিক যে ভিত্তি আছে জরিপের মধ্যে কিন্তু সেটা নাই। এজন্য আমরা বলছি জরিপটা কি জিনিস। আমরা যদি আর একটু জরিপটার
তাহলে আমরা বলছি কি যে জরিপ কি সমগ্র বা নমুনা একক হতে তথ্য সংগ্রহ। জরিপ একটা প্রক্রিয়া, যা যখন নমুনা বাছাই হয়ে গেল সেই নমুনা একক থেকে যখন তথ্য সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় জরিপ। এই জরিপেরও প্রকারভেদ আছে এবং এটা আমরা সকলেই জানি। জরিপ কি? জরিপের প্রকারভেদ সাধারণত 3 প্রকার আমরা বলে থাকি। একটিকে বলে থাকি প্রাক জরিপ, ইংরেজিতে যাকে বলে পাইলট সার্ভে, নমুনা জরিপ যাকে বলে থাকি স্যাম্পল সার্ভে, এবং সুমারি জরিপ যাকে বলে থাকি আমরা সেন্সাস সার্ভে। এবং এই যে প্রাক জরিপ, নমুনা জরিপ, সুমারি জরিপ প্রত্যেক কিন্তু সকলেই পরিচিত। প্রাক জরিপ কি জিনিস? যে কোনো একটি প্রকল্প, যে কোনো একটি বড় কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করতে গেলে তখন আমরা কি করি? প্রথমে ইনিশিয়াল একটা জরিপ করে থাকি। ওই জনগোষ্ঠীর মধ্যে অথবা ওই অনুসন্ধান ক্ষেত্রের মধ্যে, ওই সমগ্রকের মধ্যে আমরা খুব ক্ষুদ্র পরিসরে একটি জরিপ করে থাকি। একে বলা হয় প্রাক জরিপ বা পাইলট। অর্থাৎ মূল জরিপের যাওয়ার আগে যে জরিপ করে থাকি সেটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে প্রাক জরিপ। নমুনা জরিপ কি জিনিস? নমুনা জরিপ হচ্ছে আমরা যখন সমগ্র থেকে নমুনা বাছাই করব, সেই নমুনার উপাদানগুলো থেকে যখন কোনো তথ্য সংগ্রহ করা হয় সেটাকেই বলাই হচ্ছে নমুনা জরিপ। আবার বলছি যে নমুনা জরিপ কি জিনিস? যখন আমরা সমগ্র থেকে তথ্য বাছাই করার ফলে যে নতুন নমুনা সেট তৈরি হয়ে যাবে, তার মধ্যে যে সমস্ত নমুনা একক অবস্থান করে, উক্ত নমুনা একক থেকে তথ্য সংগ্রহটাকেই বলা হয়েছে নমুনা জরিপ। সুমারি জরিপ এটা আমরা সবাই জানি সেন্সাস সার্ভে, তাই না? আদমশুমারি আমরা সকলেই জানি যে আমাদের দেশে কি হয়, প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়ে যায়। তারপর কি হয়? কৃষি শুমারি হয়, খামার শুমারি হয়, হাউসহোল্ড সার্ভে হয়। এগুলো কিন্তু বিভিন্ন শুমারি হয়, তাই না? শুমারি অর্থাৎ যখন আমরা সমগ্রকের প্রতিটি উপাদান থেকে আমরা যখন জরিপ করি, সমগ্রকের প্রতিটি উপাদান থেকে আমরা যখন নমুনা সংগ্রহ করি, সেটাকে বলা হচ্ছে সুমারি জরিপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রাক জরিপ, নমুনা জরিপ, সুমারি জরিপের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখানে একটু বলছি যে সুমারি জরিপটা কি কার সঙ্গে সম্পৃক্ত? এটা হচ্ছে সমগ্রকের সঙ্গে সম্পৃক্ত। নমুনা জরিপটা কার সঙ্গে সম্পর্কিত? নমুনার সঙ্গে সম্পর্কিত। প্রাক জরিপটা কার সঙ্গে সম্পর্কিত? এটা টোটাল যে কোনো একটা, এটা নমুনা জরিপের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, সুমারি জরিপের মধ্যেও সম্পর্কিত হতে পারে। এটাকে বলে আমরা প্রাক জরিপ। প্রাক জরিপের সাধারণত নমুনা এককগুলাকে র্যান্ডমলি জন্য বাছাই করা হয়ে থাকে। তাহলে জরিপ কত প্রকার সুপ্রিয় শিক্ষার্থীরা? 3 প্রকার। একটাকে বলছে প্রাক জরিপ, নমুনা জরিপ, সুমারি জরিপ। আমরা সাধারণত আমাদের যা কিছু করি এই সুমারি জরিপের, এই যে নমুনা জরিপের মাধ্যমে আমরা সুমারি জরিপকে প্রেডিকশন করে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সুমারি জরিপ সবসময় প্রয়োজন হয়ে পড়ে। এইসব ক্ষেত্রে আমরা জরিপ সাধারণত তাহলে কয় প্রকার সুপ্রিয় শিক্ষার্থীরা? আমরা বলছি জরিপ হচ্ছে 3 প্রকার: প্রাক জরিপ, নমুনা জরিপ এবং সুমারি জরিপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পর্যন্ত যা কিছু আলোচনা করলাম এটা আজকের আলোচ্য বিষয়সূচির মধ্যে ছিল। আগামীতে আমরা আলোচনা করব এই জরিপের বিভিন্ন প্রকার সুবিধা অসুবিধা এবং তারপর আমরা নমুনায়নের বিভিন্ন প্রকার ভেদে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগামী ক্লাসের পূর্বেই আমি আজকে তোমাদেরকে যা কিছু আমি আজকে উপস্থাপন করলাম এটা একটু তোমাদেরকে দেখতে হবে, তোমাদেরকে পড়তে হবে, নইলে পরে যে ক্লাসগুলো আছে, পরে যে টপিকসগুলো থাকবে এগুলো কিন্তু অনুধাবন করতে আদারওয়াইজ তোমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য এখানেই আজকে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।